আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে কাল বৈশাখী। ওসি আছেন? ওসি না, বড়বাবু রাউন্ডে বেরিয়েছেন। কখন ফিরবেন বলুন তো? আধ ঘন্টা তো বটেই। কে আপনি? তো হাঁপাচ্ছেন কেন? বিপদ, ভয়ানক বিপদ, মানে এমার্জেন্সি বিপদ। আরে দাঁড়ান, কি হয়েছে? ছিনতাই, ডাকাতি, মার্ডার? 10 মিনিট চলে গেল, কি যে করি। কি 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 মার্ডার? কোথায়? কত দূরে? আমি এক্ষুনি ফোর্স অ্যারেঞ্জ করছি। স্বপন, স্বপন, প্লিজ বলছি তো, ওসব কিচ্ছু করতে হবে না। আমি নিজে আমি কি ব্যাপার বলুন তো মশাই? এসে দেখে আপনি ছটপট করছেন। আমি এই থানার অ্যাডিশনাল ওসি, যা বলার আমায় বলুন। বলছি সব বলবো, বলতেই হবে। প্লিজ তাড়াতাড়ি একটা টেপ দিন, আমি রেকর্ড করব আপনার স্টেটমেন্ট। আপনি কি মার্ডারের আই উইটনেস? সে পরে নিলেও চলবে মশাই, আগে চলুন তো ঘটনার জায়গায় যাই, ওটাই ফার্স্ট প্রায়োরিটি। না, লাশ কোথাও পালিয়ে যাবে না, কিন্তু দেখি করলে আমিও লাশ হয়ে যাব। সবচেয়ে আগে আমার কথা বলতে পারেন, আমার স্বীকারোক্তি আমায় রেকর্ড করতেই হবে। একদম সময় নেই। স্বীকারোক্তি? হ্যাঁ, খুনটা যে আমি করেছি আধ ঘন্টা আগে। প্লিজ তাড়াতাড়ি। আমার নাম বীরেশ ভট্টাচার্য। বাবা মার দেওয়ার ওই নামটা বাইরের দুনিয়া জানে। স্কুল, কলেজ, রেশন বা আই কার্ড সবখানে এই নামটাই জলজল করছে। অন্য এলাকায় আবার আমার এ নাম অজানা। বিবি, শার্ক, প্লাস্টিক, কিল, এরকম 8-10টা নামে আমায় তারা চেনে। আমি একজন প্রফেশনাল কিলার, সাদা বাংলায় পেশাদার খুনি। পেশা এবং নেশাও বলতে পারেন। মানুষ খুন করতে আমি ভালোবাসি, তবে হেজি লোক মেরে আমি হাত গন্ধ করি না। সোসাইটির একেবারে ক্রিম আমার শিকার, যাকে বলে উপরতলার মানুষ। আমার রেটটা তাই একটু বেশি। 5 পেটি থেকে শুরু। 5 পেটি বুঝলেন তো? 5 লাখ। বছরে খুব বেশি হলে 3টে থেকে 4টে, এর বেশি কাজ আমি নিই না। বাকি সময়টা আমার ট্রেডস মেটেরিয়ালস এর একটা মাঝারি শোরুম আছে, সেটা দেখাশোনা করি আর 5 জন সচ্ছল মানুষের মতো দিন কাটাই। ছেলে মেয়ে বউ নিয়ে আমার সুখী সংসার। এখনো পর্যন্ত মোট 32টা শিকার আমি করেছি। না, ঠিক বলিনি, আজকেরটা ধরলে 33টা। আজকেরটা কেন যে। হ্যাঁ বলছি, 1 গ্লাস জল দিন প্লিজ, গলা কাট হয়ে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো পুলিশ গোয়েন্দা আমার টিকি ছুঁতে পারেনি। গত 7 বছরে পুলিশের খাতায় সবকটাই রহস্যজনক মৃত্যু। ফাইল বন্ধ হয়ে গেছে, কিংবা উল্টোপাল্টা লোক ধরা পড়ে জেল কাটছে। পুলিশ আমলাদের 2-3 জন হুমড়া চোমড়া আমার স্কুল কলেজের বন্ধু, এখনো রীতিমতো ঘনিষ্ঠতা। নিজেদের আড্ডায় যখন এসব খুনের প্রসঙ্গ ওঠে, ওদের চোয়াল ঝুলে যায়। আমি ভেতরে খুব হাসি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ স্বপ্নেও ভাবতে পারে না আমার মতন সুদর্শন, ভদ্র, সভ্য, নিরীহ ছেলে খুন তো দূরের কথা, কারোর সঙ্গে কখনো ঝগড়াও করতে পারে না। আমার আগের 32 জন শিকার প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত মানুষ। শিল্পপতি, ব্যবসায়ী, অধ্যাপক, ডাক্তার, রাজনৈতিক নেতা। কারা আমায় দিয়ে ওদের খুন করিয়েছে আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমার সব অ্যাসাইনমেন্ট আসে গ্লোবাল এজেন্সির মাধ্যমে। চেনা জানার দরকারই বাকি। কি দরকার খুনের মোটিভ জেনে? আমায় টাকা দেওয়া হয়, আমি মালটাকে খালাস করে দিই। তবে সেটা করার জন্য ছক সাজানো
শিকার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা সব আমাকেই করতে হয়। অবশ্য এই জন্য আমি কমপক্ষে 15 দিন সময় নিই। আজকের কাজটাতে এই সময়টুকুই পাই। কাল রাতে ইমেলে আমার গোপন আইডি খুলে দেখি আমাদের এজেন্সি একটা খুব জরুরি কাজ করাতে চাইছে, আজকের মধ্যে নামাতে হবে। আমি রিগ্রেট করলাম। ওরা চ্যাট করতে চাইলো। চ্যাটিং এ ওরা বললো এই লোকটাকে সময় দেওয়া যাবে না, তার জন্য 10 পর্যন্ত দিতে রাজি। আমি লোভে পড়ে গেলাম। 10 বেশ বড় ফিগার। পরিষ্কার বললাম, তাহলে ওদেরকেই আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন প্রোভাইড করতে হবে আজ সকালের মধ্যে। ওরা রাজি হয়ে গেল। আমি পরপর লিখে দিলাম কি কি চাই। একটা অস্বস্তি হচ্ছিল, রাতে ঠিক মতো ঘুম হয়নি। অবশ্য যেটা প্রত্যেক কাজের আগের দিন রাতেই আমার এরকম হয়। বেলা 9টায় ঘুম ভাঙলো। চা খেতে খেতে ল্যাপটপ চালিয়ে দিয়েছি। ইনবক্সে একটাই মেসেজ ওদের, 11টায় পার্ক স্ট্রিট ময়দানে নেহরু স্ট্যাচুর পেছনে ঝোপের মধ্যে মুখ বন্ধ একটা কালো ফোল্ডার পড়ে থাকবে, টাকা পাঠাবে। আমার অ্যাকাউন্ট নম্বর জানতে চেয়েছে। 17 নম্বর ব্যাংক অ্যাকাউন্টটা জানিয়ে দিলাম। এদের পেশাদারিত্বের কোনো তুলনা হয় না। ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা খামে লোকটার যাবতীয় পরিচয়, এমনকি তার পাসপোর্টের জেরক্স পর্যন্ত। বিভিন্ন অ্যাঙ্গেলে পোর্ট্রেট রয়েছে। আছে বিভিন্ন অনুষ্ঠানে তার হাজির হওয়ার ছবি। লোকটার নাম জিতেশ শর্মা, কলকাতার সবচেয়ে বড় প্রমোটার, নেচার গ্রুপ, রাজারহাট, ভিআইপি সব মিলিয়ে প্রায় 100টা ম্যাগনাম প্রজেক্ট করেছেন। কোটিপতি। লোকটির সরকারি উঁচু মহলে ব্যাপক প্রভাব। এক মন্ত্রীর সঙ্গে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক। আবার আরেকটি খামে সমস্ত মন্ত্রীদের প্রোগ্রাম শিডিউল দিয়ে দিয়েছে। আমি পাতা উল্টে দেখলাম লোকটির ঘনিষ্ঠ মন্ত্রী মশাই এই মুহূর্তে দেশের বাইরে, কাল ফিরছেন। সেকেন্ডের মধ্যে মগজের কেস কষে সিগন্যাল বিপ। চটপট একটা নতুন মোবাইল ফোনে নতুন সিম কার্ড ভরলাম। তারপর ফোন করলাম ওর মোবাইলে। ঠিক বিকেল 5টায় আমার সেন্টার এসে দাঁড়ালো জিতেশের বাড়ির সামনে। বাইরে তখনও রোদের পড়া ঝাঁঝ। আগাগোড়া মার্বেলের 7 মহলা বাড়ি, পুরোনো আমলের, রেনোভেট করা হয়েছে। চারিদিকে অনেকখানি বাগান, পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। সানগ্লাসটা চোখ থেকে খুলেছি। টাইয়ের নট ঠিক করতে করতে ফটকের সামনে দাঁড়ালাম। সিকিউরিটি লোক এগিয়ে এলো। আমার ভিজিটিং কার্ড এবং মন্ত্রীর নাম ও অশোক স্তম্ভ ছাপা খাম একসঙ্গে এগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে স্যালুট। সামনের ড্রয়িং রুমে বসলাম। সিকিউরিটি একজন চলে গেল ভেতরে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্ত্রীর চিঠি সহ খাম এবং আমার ভিজিটিং কার্ড দুটোই ডাহা জাল। আধ মিনিটের মধ্যে সিকিউরিটির লোকটি ফিরে এলো, আমায় ভেতরে ডাকলো। বিরাট করিডোরের শেষ প্রান্তে ঘর, টাকটাকে ফর্সা, প্রায় 6 ফুট লম্বা সুপুরুষ লোকটা দাঁড়িয়ে আছে দরজায়। স্মিত হেসে জিতেশ বলল, নমস্তে, আইয়ে। গুড আফটারনুন, বাইঠিয়ে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে একজন অনাবাসী বাঙালি। স্টেটসে আছি প্রায় 30 বছর। মাল্টিন্যাশনাল কর্পোরেট হাউসের বড় অংশীদার। কলকাতার টাউনশিপ প্রজেক্টে টাকা লাগাতে চাই। ইংরেজি মেশানো ভাঙা বাংলায় সেটাই বুঝিয়ে বললাম। জিতেশ দারুণ উৎসাহী। টেবিলের ড্রয়ার থেকে নিউ টাউনের ম্যাপ খুলে বসলো। কোথায় কোথায় ওর জমি নেওয়া আছে দেখালো। সুদৃশ্য কাপে চা বিস্কুট এসে গেছে। 2 চুমুক মেরে রেখে দিয়েছি। আমি জানি এটাই ভদ্রতা। এর মধ্যে জিতেশ বেল টিপে বেয়ারাকে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, কেউ যেন না আসে। প্রায় 10 মিনিট আমাদের আলোচনা চলল। শেয়ার নিয়ে দরাদরি, শেয়ারের পার্সেন্টেজ, কত ডলার আমায় দিতে হবে, এইসব ব্যবসাদারি কচকচি। কথা শেষ। আমি হাসি মুখে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার সঙ্গে আলাপ হয়ে আমি ভীষণ খুশি। হি হ্যাজ গিভেন ইউর ইন্ট্রোডাকশন। জিতেশ এসে বলল, मैं भी बहुत खुश हूँ। Then you are preparing the papers? जरूर, কাল ইভিনিং এর अंदर সব রেডি করে ফেলবো। দেরি হয়ে যাবে না তো? কেন?
नहीं जी, उससे पहले कैसे হবে? আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা করতে হবে, फिर उनसे दो কোম্পানির পার্টনারশিপ চেঞ্জ। না না জিতেশ জি, আই এম নট সেইং দ্যাট। বলছি অত সময় কি আমরা পাচ্ছি? কেন, क्या প্রবলেম? না না, তেমন কোনো প্রবলেম অবশ্য দেখতে পাচ্ছি না জিতেশ জি। তবে কি জানেন, ম্যান প্রপোজড, গড ডিসপোজড। ওকে স্যার, বেস্ট অফ লাক, গো অ্যাহেড। আমি ডান হাত বাড়িয়ে দিয়েছি। জিতেশ সাগ্রহে হাত বাড়ালো। ওর হাত ধরে সজোরে হ্যান্ডশেক করতে করতে বললাম, থ্যাংক ইউ স্যার। উফ, জিতেশ পকিয়ে উঠেছে। কি হলো, লাগলো? আমি হাত ছেড়ে দিয়ে অবাক হওয়ার নিখুঁত অভিনয় করলাম। যাক, আমার কাজ শেষ। জিতেশ মুখে হাসি টানার আপ্রাণ চেষ্টা করে বলল, নেই ঠিক হ্যাঁ। কিন্তু ও তখন ভ্রু কুঁচকে নিজের ডান হাতের তালু দেখছে। ফুটে উঠেছে সেখানে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু। এরপর কি ঘটবে আমার জানা। এক মুহূর্ত সময় নেই। পিছনে আমি কখনো তাকাই না। এক হাত সুইং ডোরে, অন্য হাত নেড়ে জিতেশকে বিদায় জানালাম। গুড বাই জিতেশ শর্মা। গটগট করে হাঁটতে শুরু করেছি করিডোর দিয়ে। পটাশিয়াম সাইনাইডের মাইক্রো সিরিজ ঢুকে গেছে শুটের পকেটে, ঢুকে গেছে এক জোড়া পিনপিনে গ্লাভসও। পোর্টিকো পর্যন্ত এসে গেছি। সিকিউরিটির ছেলেটা স্যালুট ঠকলো। 500 টাকার নোট এগিয়ে দিলাম। বেশ স্যালুট। গেট খুলে গেল। সন্ধে হয়ে গেছে। তাকিয়ে দেখি হঠাৎ বদলে গেছে আবহাওয়া। জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সোডিয়াম ভেপারের আলোয় দেখলাম ফরফর করে পাতাপুতি ধুলো উঠছে। ঝড় আসছে নাকি? গাড়ি স্টার্ট করলাম। আজ আর আমি বাড়ি ফিরছি না। ওকে বলা আছে থাকি কেষ্টপুরে, যাচ্ছি বেহালায়, বন্ধুর বাড়ি। এসি গাড়ি, তবু বোঝা যাচ্ছে বাইরে বেশ ঝড় উঠেছে। ধুলোর ঘূর্ণি। চিত্তরঞ্জন এভিনিউয়ের দুপাশ ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন, হকাররা ছুটছে মাথা মাচাতে। আমার সুজুকি বউবাজার মোড়ে এসে পড়েছে। সামনের উইন্ডস্ক্রিনে বড় বড় 2-4 ফোঁটা পড়লো। চালে বৃষ্টির শব্দ। এসপ্ল্যানেডের ময়দান, মেট্রো স্টেশন পেরিয়ে রেড রোড কানেক্টরে পড়েছি। প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বাতাসে দুধারের গাছগুলো মাথা ঝাঁকাচ্ছে। রেড রোডে একটাও গাড়ি নেই, পুরো ফাঁকা। উইন্ডস্ক্রিন পুরো ঝাপসা। অবিরাম ওয়াইপার চলেও কিছুতেই সামলানো যাচ্ছে না। কড়কড় করে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সরু সরু গাছগুলো নুয়ে পড়ছে রাস্তার দিকে। না, অন্ধের মতো আর এগুলো ঠিক হবে না। গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছি। হঠাৎ মনে পড়লো, আরে আমার পকেটে নতুন মোবাইল, সিরিঞ্জ, গ্লাভ সব পড়ে আছে। গাড়ি থামালাম। বাঁ দিকের জানলা খুলে হাত বাড়িয়ে সব শুদ্ধ ছুঁড়ে দিলাম ময়দানের দিকে। ভালোই হলো, বৃষ্টিতে সব ধুয়ে যাবে। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছাঁটে গাড়ির সামনের সিট ভিজে চুপচুপে। বাপরে, এ কি ভয়ঙ্কর কালবৈশাখী! আজ কি গোটা আকাশ ভেঙে পড়বে? খুব আস্তে আস্তে স্যান্ট্রোকে রাস্তার ধারে পার্ক করলাম। চাকায় ছপছপ শব্দ। ময়দান উপচে রেড রোডের দুপ্রান্তে জল উঠে এসেছে। অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝে এমন দমকা ঝড় দিচ্ছে গাড়িটা দুলে উঠছে। এখনো শেষ কাজটুকু বাকি। আমার গাড়ির সামনে পেছনে অরিজিনাল নাম্বার প্লেট দুটোর ওপর ডিজিটাল ফ্লেক্সের ভুয়ো নাম্বার প্লেট ছাঁটা আছে। বৃষ্টি থামলে ও দুটো ছিঁড়ে ফেলতে হবে। ব্যাস, সব প্রমাণ শেষ। গাড়ি স্টার্ট বন্ধ করে দেওয়া দরকার। জলের মধ্যে দাঁড়িয়ে আছি, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। তাছাড়া এতক্ষণে হয়তো আপনাদের পুলিশের কাছে ভুয়ো নাম্বারটা পৌঁছে গেছে, ডিস্ক হয়ে যাচ্ছে। সমস্ত আলো নিভিয়ে দিলাম, এসি বন্ধ করলাম। তারপর ইঞ্জিন, কেন যে করলাম। তারপর তারপরই সেই ভয়ঙ্কর। গলা শুকিয়ে গেছে। বলছি, আর একটু জল দেবেন? হ্যাঁ, একটু জল দিন না। ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি ধরে এলো। পিট পিট করে পড়ছে। 2 মিনিটের মধ্যে সেটুকুও বন্ধ। গাছের পাতা দিয়ে এখন 2-4 ফোঁটা টপ টপ করে পড়ছে। রুমাল দিয়ে উইন্ডস্ক্রিন মুছে ফেললাম। হলুদ আলোয় শুনশান রেড রোড, বাঁদিকে অন্ধকার ময়দান। গাড়ি থেকে নামতে হবে। সবচেয়ে আগে নাম্বার প্লেট দুটো ছিঁড়তে হবে। চেষ্টা করতেই প্রবল ঝাঁকুনি খেলাম। সিট বেল্টটা খুলতে ভুলে গেছি।
আরে এ কি, কি হচ্ছে? সিট বেল্টটা খুলছে না কেন? দেখি তো, জ্যাম হয়ে গেল। দু হাত দিয়ে খুব চেষ্টা করলাম, তবু ক্লিপ লকটা কিছুতে আলগা হচ্ছে না। এসি বন্ধ, বেশ গরম লাগছে। জানলা খুলে দিই, হাওয়া আসুক। আমার গাড়ির পাওয়ার উইন্ডো, ডান হাত দিয়ে বোতাম টিপলাম। আশ্চর্য, জানলার কাজ এক চুলো নামলো না। কি হচ্ছেটা কি? নতুন বিদেশি গাড়ি, 1 বছরও হয়নি, এর মধ্যেই বিগড়ে গেল। ছটপট করছি, বেলটা ধরে টান দিচ্ছি, মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছি, কোনো ফল হচ্ছে না। বরং মনে হচ্ছে ক্রমশ যেন ফাঁস হয়ে চেপে বসছে বুকের ওপর। নিশ্চয়ই মনের ভুল। আবার জানলার বোতাম টিপলাম, না, ভেতরে ব্যবসা গরম বাড়ছে। দেখি দেখি স্টার্ট করি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাই কোনো কারখানায়। ওরা নিশ্চয়ই পারবে, স্টার্ট করলে এসেও চালানো যাবে। তাড়াতাড়ি চাবিটা ঘোরালাম। ও মাই গড, চাবিটা ডান দিকে পুরো ঘুরে গেল। ইঞ্জিন একটু শব্দ করলো না। মানে ব্যাপারটা কি? এতক্ষণ দিব্যি চলছিল, কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িটা অকেজা হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? আমার সব গুলিয়ে যাচ্ছে, আর ভাবতে পারছি না। দরদর করে ঘামছি, গরমে, আতঙ্কে। শুধুমাত্র আমার দুটো হাত নড়াচড়া করতে পারছে। শরীরটা এঁটে আছে শীতের সঙ্গে। না না, এ হতে পারে না। আবার আবার চেষ্টা করলাম, প্রাণপণে মোচড় দিচ্ছি চাবিতে, কিচ্ছুই হচ্ছে না। সুজুকি পাথর, নিঃশব্দ। তাই তো, ভুলেই গেছি, আমার কাছে তো এখনো একটা মোবাইল আছে। নিজের অরিজিনাল মোবাইলে কোনো বন্ধুকে ডেকে পাঠাই, ছুটে এসে আমায় রেস্কিউ করবে। প্যান্টের বাঁ পকেট থেকে কষ্টে শিষ্টে ফোনটা বের করলাম, বোতাম টিপলাম। চা, মোবাইলে কোনো টাওয়ারই নেই। আজ হচ্ছেটা কি? এটুকু জল ঝরে সব 12টা বেজে খারাপ হয়ে গেল। সবকিছু একসঙ্গে এখনই হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ভেতরের অক্সিজেন ফুরিয়ে যাবে। দম আটকে মরে মরে শুয়ে থাকবো নাকি নিজের গাড়িতে? কেউ জানতেই পারবে না। কি করি? কেউ কি দেখতে পাবে আমার গাড়ি? পেছনে একটাও গাড়ি দেখছি না রাজপথে। বহু দূরে দুটো লাল বিন্দু, মনে হলো একটা টাটা সুমো সাঁ করে চলে গেল খিদিরপুরের দিকে। না না, এত সহজে আমি মরবো না। যে আমি হাসতে হাসতে এত মানুষ এত রকম কায়দায় মেরেছি, সে মরে যাবে এইভাবে? ড্যাশবোর্ডের নিচে টেপ ডেক রেডিও, ওটা চলবে কি? সবই তো বিকল। দেখি রেডিওটা চলে কিনা। অন্তত এফএম এ মানুষের গলা শুনতে পাবো, মনে একটু সাহস পাবো, ভাবতে পারবো নেক্সট কি করণীয়। সব কটা নব পর পর ঘুরিয়ে দিলাম, কোথায় একটাও আলো জ্বলল না। হঠাৎ প্রচন্ড জোরে ঘর এফএম চালু হয়ে গেল। কিন্তু লাল নীল আলোগুলো জ্বলছে না কেন? পরক্ষণেই আমার মাথা থেকে পা পর্যন্ত বরফের স্রোত নেমে গেল। ঘরঘরানি আচমকা থেমে গেছে। রেডিওতে বেজে উঠেছে অমানুষিক ঘরে হাসি। আমি আতঙ্কের শেষ সীমায় প্রাণপণে চেঁচাতে চাইছি, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? তারপর क्या वीरेश बाबू, अब तेरा क्या होगा? কে কার গলা? এখনো আমায় পহচানতে পারোনি? বাহ বীরেশ, বাহ। তুমি? হ্যাঁ, বল। এখনো আমি পড়ে আছি অফিস ঘরে। সব লোক চিল্লা মিল্লি করছে, ডাকদার পুলিশ भी এসে গেছে, लेकिन আমি फ्री, बिल्कुल फ्री। कोई मुझे मर्डर करने नहीं सकेगा। और तू अभी जिंदा है रे। अब तेरा क्या होगा बोल? তুমি জিতেশ? তুমি কি করে? আমায় ছেড়ে দাও জিতেশ, আমি ক্ষমা চাইছি। क्या मजे की बात, तुके ছেড়ে দিব? क्यों रे? कितना आदमी को तू कत्ल করেছিস?
सिर्फ रुपया के लिए। করেছি করেছি আমি আমি খুনি, মার্ডারার, বিশ্বাস করো। এই লাইন ছেড়ে দিতে চেয়েছি, পারিনি, ওরা ছাড়ছে না। ঝুট, পুলিশকে বলিস নাই কেনা? বলবো, এবার বলবো। একবার একবার আমায় সুযোগ দাও, বলবো, সব বলবো। এখনই বলবি? কনফেস করবি? করবো, এখনই করবো। সচ বলছিস? विश्वास करबो? देख हरामी के बच्चे, अगर तूने कोई उल्टा सीधा कर भी तो तेरा बचने का कोई रास्ता नहीं है। ये लास्ट चांस, আমি তোর পিছেই লগে আছি। রেডিওটা ঘর ঘর করে নিশ্চুপ হয়ে গেল। কতক্ষণ পরে জানি না, চোখ মেললাম, তাকিয়ে দেখি আমার গাড়িটা একইভাবে দাঁড়িয়ে আছে নির্জন রেড রোডে। সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। ধড়ফড় করে উঠে সিট বেল্টের ক্লিপটায় চাপ দিলাম। কি আশ্চর্য, একবারে খুলে গেল। জানলার বোতামে চাপ দিলাম, একেবারেই কাঁচ মসৃণ ভাবে নেমে গেল। যেমন হয়, হু করে ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিল। চাবি ঘোরালাম, একবারেই গাড়ি স্টার্ট হয়ে গেল। রেডিও চালালাম, মিউজিক বেজে উঠল। আমি কি তবে তবে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম? ভাবতেই আমি কেঁপে উঠলাম। দুঃস্বপ্ন? না না, এটা সত্যি, আমার লাস্ট চান্স। জিতে সময় ছাড়বে না। আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না অফিসার, সোজা গাড়ি চালিয়ে চলে এসেছি আপনার থানায়। আপনাদের শাস্তি দিতে আমি তৈরি। আপনি আমাকে অ্যারেস্ট করুন, আমি বাঁচতে চাই। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে তোমাদের। আজকের গল্পটা এই অবধি। এরপরে আরো অনেক গল্প পাবে। আমার কাছে নতুন নতুন ভূতের গল্পের অনেক স্টক এসেছে। সো আর কোনো চিন্তা নেই। বাই।